यंग टैलेंट बहुत बड़ी संख्या में आया है। বাংলাদেশ পেয়েছে একজন ট্যালেন্ট এবং ইয়ং ছেলেকে প্রধানমন্ত্রী হিসাবে। আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। তার জন্য শেখ হাসিনাকে দেশে ফেরাতে হলে আমরা তাই করব। তবে আওয়ামী লীগ ফিরবে এটা আমি মোটামুটি অসম্ভব, আমি একেবারে ডেফিনেটলি বিশ্বাস করি। একটা বড় জনসমষ্টিকে আমি সম্পূর্ণ সমাজ থেকে বের করে একেবারে তাদেরকে আনতে। ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা সচিবালয়ে। আর এই আতঙ্কের মাত্রা এতটাই বেশি যে সচিবালয়ে প্রবেশ করা অনেক সাধারণ দর্শনার্থীদের পরিচয় না জেনেই অনেকে। দর্শক, বাংলাদেশে একে একে আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। এর মানে কি এটাই বোঝাচ্ছে যে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসতেছে এবং আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে? হ্যাঁ দর্শক, এমন অনেক নিউজ কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দর্শক, আসলে এর পিছনের আসল কারণগুলো কি কি, আর বর্তমান সরকার এসে আওয়ামী লীগকে কেন আসলে তাদের কার্যালয়গুলো খুলে দিচ্ছে, এই সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে। তাই যারা যারা ভিডিওটি প্লে করেছেন আশা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো দর্শক, আমাদের কাছে কিছু ইম্পর্টেন্ট এক্সক্লুসিভ ইন্টারভিউ আছে, কিছু ভিডিও ফুটেজ আছে। সর্বপ্রথম আমরা আগে ভিডিও ফুটেজগুলো দেখব, তারপর না হয় বিস্তারিত আলোচনা করা যাবে। আর এই ভিডিও ফুটেজগুলো শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এর পিছনের মূল কারণগুলো কি কি। তো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমাদের স্ক্রিনের সাইডে কিছু ভিডিও প্লে হবে, আমরা আগে ভিডিওগুলো দেখে নেব। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ভারত থেকে ফিরিয়ে আনতে গত নভেম্বরে চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে ডক্টর ইউনূসের সেই ডাকে সাড়া দেয়নি মোদী সরকার। এমন পরিস্থিতিতে ক্ষমতায় আসার পরই শেখ হাসিনাকে ফেরাতে কি পদক্ষেপ নেবে তা জানিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে গত বছরের নভেম্বরে চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। দুই দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চায় ঢাকা। তবে সেই চিঠির উত্তর আজও দেয়নি নয়াদিল্লি। এছাড়াও 2024 সালেও শেখ হাসিনাকে ফেরত চেয়ে 2 দফা কূটনৈতিক বার্তা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে নিজেদের পদক্ষেপের কথা জানিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। 19 ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, শেখ হাসিনাকে ফেরাতে আগে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়াও আরও নানা ইস্যু থাকবে, তা নিয়ে আলোচনাও চলবে ভারতের সঙ্গে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে আছেন, সেখানে ফেরত আনার জন্য অন্তর্বর্তী সরকার একটা চিঠিও পাঠিয়েছে, চিঠির কোনো উত্তর আসেনি। নতুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আপনারা কি সেই বিষয়ে আবার যোগাযোগ শুরু করবেন কিনা দিল্লির সাথে? অবশ্যই সেটা নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। সেটা যে চলমান আছে প্রক্রিয়া তো চালিয়ে নিয়ে যেতে হবে। দেশ এখন থেকে শক্ত অবস্থানে থেকে সব দেশের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব রক্ষা করবে উল্লেখ করে এই কূটনীতিক জানান, সব দেশের সঙ্গেই তো বাংলাদেশের ইস্যু আছে। এগুলো সমাধানের জন্য দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয়ভাবে এগুতে হবে। সব সরকারের সাথে তাদের সম্পর্ক থাকবে, আর সেটি হবে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত করে। শামা ওবায়েদ আরও জানান, এছাড়াও অনেক দিন পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। একটি গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্র নীতি যেমন হওয়া উচিত, মেরুদণ্ড সোজা করে সব রাষ্ট্রের সাথে যোগাযোগ রেখে বন্ধুত্ব রাখা হবে। এখন থেকে বাংলাদেশকে ভিন্ন চোখে দেখতে হবে পুরো বিশ্বকে। এছাড়াও বাংলাদেশিদের বিভিন্ন দেশের ভিসা জটিলতা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। অনেকদিন ধরে ফরেন অ্যাফেয়ার্স কমিটি দেখে গেছেন, দেশের পররাষ্ট্র বিষয় সব বিষয় আপনার মাথায় আছে, আমরা জানি। আপনার প্রাইমারি, যদিও মন্ত্রী নেতৃত্বই করবেন, আপনার প্রাইমারি টার্গেট গুলো যে জায়গায় কাজ করতে হবে আপনি অন্তত ভেবে রেখেছেন যে এই দায়িত্বগুলো আমাদের প্রথমে ধরে দিতে হবে। আবার অনেকগুলো দেশে বন্ধ
এটা নিয়ে আমাদের অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসার ব্যাপারে অবগত আছি আমরা এটা নিয়ে কাজ করছি। এটা কিভাবে আরো সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। যে গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। পিলখানা ট্র্যাজেডি, যা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। দীর্ঘ 17 বছর পর সেই নারকীয় হত্যাকাণ্ডের নেপথ্য কারিগরদের বিচার নিয়ে শুরু হয়েছে নতুন সমীকরণ। অভিযোগ উঠেছে বিডিআর বিদ্রোহের আড়ালে মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যা করাই ছিল তাদের মূল লক্ষ্য। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগের তীর এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। প্রথমবারের মতো তাকে আসামি করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। দিনটি 2009 সালের 25 ফেব্রুয়ারি। বাংলাদেশের ইতিহাসে রক্তের অক্ষরে লেখা এক কলঙ্কময় দিন। মাত্র 36 ঘন্টার ব্যবধানে প্রাণ হারান 57 জন মেধাবী সেনা কর্মকর্তা। রাজধানীর পিলখানা সেদিন পরিণত হয় ভয়াবহ এক রক্তাক্ত প্রান্তরে। 36 ঘন্টা পর বিদ্রোহের অবসান ঘটলেও ততক্ষণে পিলখানার ভেতরে ঘটে যায় ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ। পরে পিলখানা এলাকা থেকে উদ্ধার করা হয় গণকবর। গণকবর থেকে পাওয়া যায় নিহত সেনা কর্মকর্তাদের মরদেহ। এই ঘটনায় সারা দেশে নেমে আসে ক্ষোভ ও শোকের ছায়া। এই ঘটনায় দায়ের হওয়া পিলখানা হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই চলমান। বিচার ও আপিলের দীর্ঘসূত্রতার কারণে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারগুলো বছরের পর বছর অপেক্ষায় থেকেছে। মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি এবং সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মামলাটিতে নতুন করে গতি এসেছে। এরই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নতুন করে পর্যালোচনা করছে প্রসিকিউশন। মামলা চিফ প্রসিকিউটর বোরহানুদ্দিন জানান, সাক্ষীদের জবানবন্দিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের একাধিক শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে। এর মধ্যে রয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এবং প্রয়াত সাহারা খাতুন। প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নতুন করে আসামি অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে। বর্তমানে এই মামলায় আসামির সংখ্যা প্রায় 800। মোট 1200 জন সাক্ষীর তালিকা থাকলেও এখন পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে প্রায় 300 জনের। প্রসিকিউশনের দাবি, এসব সাক্ষ্য হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য উঠে এসেছে। এর আগে 2013 সালের রায়ে বিচারিক আদালত 152 জনকে মৃত্যুদণ্ড এবং 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট 139 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। একই সঙ্গে খালাস পান 283 জন আসামি। এই হত্যাযজ্ঞে নিহত হন 57 জন সেনা কর্মকর্তা ছাড়াও একজন সৈনিক, 2 জন সেনা কর্মকর্তার স্ত্রী, 9 জন বিডিআর সদস্য এবং 5 জন বেসামরিক ব্যক্তি। দীর্ঘ 17 বছর পর নতুন করে আসামি অন্তর্ভুক্তি উদ্যোগকে ভুক্তভোগী পরিবারগুলো বিচার পাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে। তবে আওয়ামী লীগ ফিরবে এটা আমি মোটামুটি অসম্ভব, আমি একেবারে ডেফিনেটলি বিশ্বাস করি। একটা বড় জনসমষ্টিকে আমি সম্পূর্ণ সমাজ থেকে বের করে একেবারে তাদেরকে আনটাচেবল, অস্পৃশ্য করে আমরা দেশ চালাবো, এটা খুব কঠিন হবে। তারাও দেশের যে কোনোভাবেও তারাও দেশের একটা মালিকানা তাদের আছে। আওয়ামী লীগ করুক বা আওয়ামী লীগের নাম তাদের গায়ে দেখ না দেখ, তারা কিন্তু দেশের একটা নাগরিক। তাদের সব নাগরিক সুযোগ সুবিধা কিন্তু কোনো ক্রমেই কেউ বাদ দিতে পারবে না। এবং নাগরিক হিসেবে তারা দাঁড়িয়ে গেলেই ওই তাদের আওয়ামী লীগের তকমাটা অনেক দলে এটা নেই, কিন্তু আওয়ামী লীগ আছে। আমি দেখেছি যে না, আওয়ামী লীগ ফিরবে এটা অবশ্যম্ভাবী। কথাটা হলো কবে ফিরবে, কিভাবে ফিরবে, স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরবে না অস্বাভাবিক প্রক্রিয়ায় ফিরবে, এগুলো পরে ভবিষ্যৎ বলতে পারবে। তবে আওয়ামী লীগ ফিরবে এটা আমি মোটামুটি অসম্ভব, আমি একেবারে ডেফিনেটলি বিশ্বাস করি।
এটাকে আমরা কোনো ক্রমে ঠেকিয়ে রাখতে পারবো না। আওয়ামী লীগকে ধ্বংস করতে আমরা পারবো না। অতীতে অনেকবার চেষ্টা হয়েছে, হয়নি। আর এখন আর একটা সুবিধা করে দিয়ে গেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, যেটা দুর্ভাগ্যজনকভাবে হলে সত্য, যে আওয়ামী লীগের অনেক দোষ ত্রুটি এবং অনেক ধরনের অত্যাচার অনাচার সবকিছুর কারণে যে মানুষের ক্ষুব্ধ হয়ে গেছে তাদের উপরে, অন্তর্বর্তীকালীন সরকার তাদের স্বল্প সময়ের ভিতরে তাদের বলা যায় তাদের যেগুলো খারাপ কাজ এগুলো সবগুলোই তারা বিভিন্ন প্রক্রিয়ায় অন্য নামে করেছেন, এবং তারা দুর্নীতিতেও ভালো বেশি উচ্চ পর্যায়ে রেখেছেন দেশকে। দেশের মধ্যে যেটা মানে মানুষের নিরাপত্তাহীনতা, যেটা হলো জীবনের যানমাল ইজ্জতের নিরাপত্তাহীনতা, তারপরে যে কোনো সময় যে কোনো মানুষের মানে কি বলবো অর্থনৈতিক অনিশ্চয়তা, বিভিন্নভাবে এক দেশকে যে আওয়ামী লীগকে যেটা আমরা বলতাম যে খাদের কিনারে নিয়ে গেছেন, ওনারা মোটামুটি খাদের কিনার থেকে ধাক্কা দিয়ে ফেলেছেন বলে আমি মনে করি। তো সেই কারণে কিন্তু বাই ডিফল্ট মানুষ যখন কম্প্যারিজন করতে চায় তখন বলে, যেটা এখন স্বাভাবিকত্ব হয়ে গেছে, যেটা অস্বীকার করার কিছু নেই। স্বাভাবিকভাবে যে কোনো একটা শ্রমজীবী মানুষ, যে কোনো শ্রমিক অনেকের কাছে বলে যে আগেও আমরা কিন্তু এর চেয়ে ভালো ছিল। এই কথাটা যখনই যে কোনো লোকই বলেছে তার কাছে কিন্তু এই সমস্ত জিনিসটাকে ব্যর্থ হয়ে গেল। আওয়ামী লীগের বিপক্ষে যতগুলো অবস্থান যেটাই তৈরি হয়েছিল, যে বলেছে যে আগেই ভালো ছিল, তার কাছে এই পুরো জিনিসটাই ব্যর্থ। তো এরকম কিন্তু ব্যর্থ বলার লোকের সংখ্যা প্রতিদিন বাড়ছে। তো দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে এবং অনেকগুলো প্রেডিকশন মূলক ভিডিও কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। এই ভিডিওগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি? বর্তমানের সরকার কি সত্যি সত্যি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে, নাকি আসলে এটা সিস্টেমের মধ্যে চলে যাচ্ছে? আসলে দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখনই ভাবার সময় এসেছে, এখনই এই বিষয়গুলো নিয়ে কথা বলার সময় এসেছে। অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব একটি মতামত জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে, কারণ আপনাদের মতামতগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মতামত জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। তো দর্শক, ভিডিওটি শেষ করছি এখনই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।